স্বাগত অন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে আমরা অন্য পক্ষে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজে এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে অন্য পক্ষ তা খুঁজে দেখার চেষ্টা করে। নারী লেখকের অভাব নেই, কিন্তু গণমাধ্যমে তাদের কথা কতটা বলা হয়? নারী লেখক কি নারী কোটায় লেখক হন নাকি তাদের যোগ্যতায়? যদি যোগ্যতাতেই হয়ে থাকেন তাহলে তাদের স্বীকৃতি কোথায়? বইমেলার মাসে আজ অন্য পক্ষের আলোচনার বিষয় নারী লেখকের স্বীকৃতি নেই কেন, এই বিষয়ে সাথে আছেন কবি ও সাংবাদিক জাহানারা পারভিন এবং আছেন কথা সাহিত্যিক ও নাট্যকার রুমা মোদক। স্বাগত আপনাদের দুজনকেই বইমেলার মাসে। নারী লেখক নিয়ে আমরা সবসময় কথা বলে থাকি বইমেলার মাসে। একদম আমরা এই অনুষ্ঠানে ঢোকার আগেই কথা হচ্ছিল জাহানারা পারভিন আপনার সাথে, যে নারী লেখককে এক ধরনের সব জায়গায় যেরকম নারীকে দেখা হয় লেখক হিসেবেও সেভাবেই দেখা হয়। আমি আমার সূচনা বক্তব্যে বলছিলাম যে নারী লেখক কি তাহলে কোটায় লেখক হন? এই প্রসঙ্গ এই 1,00,000 বার মনে হয় আমি এই অনুষ্ঠানেই বলেছি। পরিস্থিতি কি কোনো পরিবর্তন হয়েছে আদৌ? পরিস্থিতি পরিবর্তন তো হয়নি, হবে বলেও আমি আশা করি না। কারণ যেটা হচ্ছে যে মূলত সমস্যাটা হচ্ছে দৃষ্টিভঙ্গির বিষয়ে। যে মেয়েরা কিন্তু সব ক্ষেত্রে ভালো করেছে, প্রফেশনে যদি বলেন, রাজনীতিতে বলেন, বিভিন্ন সেক্টরে। লেখালেখিতে যখন একজন নারী, যিনি বায়োলজিক্যালি নারী এবং তিনি লিখছেন, তখন কিন্তু আমরা এত বছর পরেও আমাদের যারা স্টাবলিশড রাইটার মেয়েদের মধ্যে, ধরেন যদি সেলিনা হোসেন, নাসরিন জাহান সহ আরও কারো কথা বলতে পারি, তখন ছেলেরা, আমি পুরুষ লেখকদের কথাই বলবো, তাদেরকে কিন্তু আমরা লেখক বলি, আমরা কিন্তু বলি না পুরুষ লেখক, বা পাঠকও কিন্তু বলে না, বা গণমাধ্যমও কিন্তু এই টার্মটা ব্যবহার করে না যে শামসুর রহমান পুরুষ লেখক, আল মাহমুদ পুরুষ লেখক, কিংবা নির্মলেন্দু গুণকে আমরা পুরুষ কবি বলি না। আমরা এটা অভ্যস্তও না এবং এটা স্টাবলিশডও না বলাটা। কিন্তু আপনি যখন দেখেন যে আমাদের যারা মেয়েদের মধ্যে ভালো বা একটু সিনিয়র যারা, তাদের ক্ষেত্রে অথবা নতুন যে লিখতে এসছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই টার্মটা বলা হয় নারী লেখক, নারী কবি। এটা কিন্তু আপনার গণমাধ্যম ব্যবহার করছে। আমরা আড্ডাতে অনেক সময় দেখা যায় তারা অনেক সময় বলে না হয়তো, বা কেউ কেউ বলে, কিন্তু যখন প্রসঙ্গ আসে তখন কিন্তু বলা হয় নারী। আমার মনে হয় যে আমি এবং আপনি দুজনই জাহানারা পারভিন আমরা গণমাধ্যমে কাজ করি, এবং আপনি দেখবেন যে বইমেলা নিয়ে যে টেলিভিশন রিপোর্টগুলো হয় সেখানেও নারী লেখককে যখন আমন্ত্রণ জানানো হয় এক ধরনের মশকরার ব্যাপার থাকে। হ্যাঁ আপনি তো লিখছেন, কেমন লাগছে? মূলধারার লেখক যাকে আমরা বলি সেইখানে ঠিক ওই নারীকে আসলে জায়গা দেওয়া হয় না, তাকে এক ধরনের এন্টারটেইনের জায়গা থেকে আমন্ত্রণ জানানো হয়। আপনি একমত হবেন কিনা? আমি পুরোপুরি একমত। আরেকটা কথা যোগ করতে চাই, আমাদের গণমাধ্যমে যখন রিপোর্টিং হয়, মেলা নিয়ে কিন্তু খুব সারা বছর বইপত্রের কোনো খোঁজ খবর নেই, কিন্তু বইমেলা আসলে তারা খুব এক ধরনের ডিভোশন দেখান এবং প্রতিদিন কাভার করেন। তো সেখানে প্রতিদিন কিন্তু তারা লেখকদের কথা জানান। একদিন শুধু রাখা হয় নারীদের লেখালেখি নিয়ে একটা রিপোর্ট হয়। এটা আমি খেয়াল করেছি অনেক বছর, যে একদিন যে রিপোর্টার যে চ্যানেলে যায় তার মনে হয় যে সাবজেক্ট ধরে কাজ করতে করতে একদিন সে নারী লেখক খুঁজে বের করে, এবং সেখানে যে আমি নিজে রিপোর্টার, প্রেজেন্টেশন যেটা থাকে নারীদের লেখালেখি, মেয়েদের মধ্যে অমুক ভালো লিখছেন, বা এই মেলায় মেয়েদের এতগুলো বই এসছে, বা মেয়েরা কেন, এইভাবে কিন্তু প্রেজেন্ট করা হয়। এবং একদিন রুমা মোদক, এই গল্প আসলে পুরনো গল্প, হ্যাঁ, কিন্তু সেই তসলিমা নাসরিনের সময় থেকে আমরা দেখে আসছি যে বলা হয় যে আপনার লেখা, রুমা মোদকের লেখা বা জাহানারা পারভিনের লেখা বা বর্ণালী সাহার লেখা, যে কোনো লেখাই আসলে আরেকজন নারীর সাথে তুলনীয় হবে। হ্যাঁ, যে নারীদের মধ্যে ইনি ভালো লিখছেন। হ্যাঁ, লেখকের সাথে, সব লেখকের মধ্যে বিষয়টাকে আনা হয় না। এই আপনার কাছে আমার একই প্রশ্ন, মূলধারার লেখালেখিতে নারীকে এই যে আপনার আলাদা করা, এই যে অপরায়ণ করা, এই রাজনীতিটাকে আপনি কিভাবে দেখেন? নিশ্চয়ই তো ভালো চোখে দেখি না, এটা তো বলাই বাহুল্য। যেটা হয় এইবার, মানে প্রতি বছরই বাংলা একাডেমি পুরস্কার যখন ঘোষণা করে, আমি ফেসবুকে বিশাল সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল আলোচনা দেখি, মানুষের এইটা সেটা প্রতিবাদ। একজন নারীও কি ছিল না পুরস্কার পাওয়ার মতো? এটা কি একজন নারীও ছিল না, নারী কি তার কোটায় পাবে? এই বছরই হ্যাঁ প্রচুর স্ট্যাটাস, না পেলে না পাবে, হ্যাঁ, সে কি নারী কোটায় পুরস্কার পাবে? যদি কাউকে যোগ্য না মনে হয় না দেবে। এই যে নারী লেখক, হ্যাঁ,
জিজ্ঞেস করবে প্রথমেই নারীদের মধ্যে এই সময়ে কে ভালো লিখছেন, নারীদের মধ্যে মানে টোটালি প্রথম থেকে আলাদা করে দেওয়া হবে, মূলধারা লেখক হিসেবে তাকে ধরাই হবে না। ওই যে ও যে কথাটা বললো যে পুরুষ লেখক বলি না, কিন্তু নারী লেখক, নারীদের মধ্যে এখন এই সময় ওরা লিখছে, ওরা ভালো লিখছে। এই কাজটা কিন্তু লেখকদের মধ্যেই হচ্ছে। হ্যাঁ, আমি এখন যেটা দেখি, আমি একটু বলি, যদি রুমা মতো যেটি জানার পাবেন বললেন লেখকদের মধ্যে হচ্ছে, এই রাজনীতিটা লেখকরা বেশি করে করেন। পাঠক যদি ভালো লেখা পান কোন রাইটারের, সে নারী হোক পুরুষ হোক, সে তো এখন পড়বে। তো আমি চ্যালেঞ্জ করে বলি যে একসময় বেগম পত্রিকা নারী, অথবা আমাদের দৈনিকগুলোতে নারী সাহিত্য বা নারী পাতা বলে একটা বিষয় ছিল। এখন তো আমি চ্যালেঞ্জ করে বলি যে নাম ডিলিট করে দিয়ে লেখা পত্রিকায় ছাপান, দেখি কোনো পাঠক ধরতে পারে কিনা সেটা নারীর লেখা না পুরুষের লেখা। আমি এই বিষয়টাও বিশ্বাস করি যে নারীর যে জগৎ সেটা পুরুষ থেকে অবশ্যই আলাদা, এবং তার জগৎ নিয়েও যদি সে লিখে তাহলে তো কোনো অসুবিধা নাই না, কোনো অসুবিধা তো থাকার কথা না। কিন্তু এগুলোকে তুমি মেয়েলি লেখা বলে আখ্যা দিবা, এবং এই মেয়েলি শব্দটা হবে উপহাস করে। এই মেয়েলি শব্দটা আমি এই জায়গা থেকে জানার পাবেন আপনার কাছে শুনতে চাই, পুরুষের জগৎ যদি বলি, পুরুষের জগৎ নিয়ে তো নারীরা লিখেছেন, আবার নারীর জগৎ নিয়ে যে আপনার রবীন্দ্রনাথ যেভাবে নারীর কথা লিখেছেন, নারীর মনের বিষয়, জয় গোস্বামী যেভাবে নারী নিয়ে কবিতা লিখেছেন, বা নারী হয়ে যে স্ত্রীর পত্র, হ্যাঁ, অথবা আপনার চন্দরার যে গল্প, যেভাবে রবীন্দ্রনাথ লিখেন, তাকে কি নারী হতে হয়েছে? তা তো হয়নি। একইভাবে একজন নারী যদি লিখেন পুরুষের জগৎ নিয়ে, তাকে কেন পুরুষ হয়ে উঠতে হবে? রবীন্দ্রনাথ স্ত্রীর পত্র যখন লিখেছেন তখন তিনি নারী সত্তার প্রতি তার শ্রদ্ধাবোধ ছিল। তিনি সমাজে নারীর যে বেদনাকে উপলব্ধি করেছেন এবং সেই জন্যই হয়তো লিখেছেন। আর তখন কিন্তু নারীরা লিখতেন না, তো সেই জায়গা থেকে। আর একটি বিষয় যে মেয়েদের, আপনারা যেটা বললেন যে নারী লেখকের যে টার্মটা, আমি এতগুলো বছরে অনেকবার শুনেছি যে আমাকে বলেছে যে আপনার লেখা তো মেয়েদের মতো মনে হয় না, আমার লেখা নাকি মেয়েদের মতো, মানে মেয়েদের তারা একটা টার্মে বা একরকম ধরন নিয়ে নিয়েছে, ইনভার্টেড কমার মধ্যে রাখে আমাকে। আমি অনেকবার শুনেছি। মাঝখানে একটু ইন্টারাপ্ট করি, আমার স্ক্রিপ্ট পড়ে সেলিম আল দিন স্যার ভেবেছিলেন আমি পুরুষ। মানে এটা হলো ওনাদের, মানে আমি ওনাকে দোষ বা গুণ কিছুই বলছি না, যে মানুষের মাইন্ডসেট। না, আমি অনেকবার শুনেছি যে আপনার কবিতা মেয়েদের মতো না, তার মানে মেয়েদের কবিতাটা কেমন? তারা একটা ফরম্যাটে ফেলে দিয়েছেন, নারী লেখক, নারীদের লেখক। আমার কবিতা নাকি সাধারণ কবিতা, মানে পুরুষের মতো কবিতা। তো আমি তো আসলে আমার অনুভূতির কথা বলেছি। নারী পুরুষ এটা আসলে দৃষ্টিভঙ্গির বিষয় মূলত। বলেন আপনি যে আসলে নারীর কবিতা পুরুষের কবিতা, বা আপনার লেখা কেন সেলিম আল দিন মনে করেন যে এটা পুরুষের নাটক? পুরুষের নাটক এটাই, মানে আমি এই কথাটা বলি যে আমি যখন উত্তম পুরুষে কোনো গল্প লিখি, যদি সেটার ক্যারেক্টার পুরুষ হয়, তো সেই ক্ষেত্রে অনেকেই বলে যে দিদি এই পুরুষের এইসব বিষয় আসলে আপনি কিভাবে জানলেন? মানে এটা হলো যে মানে ওরা এক্সপেক্ট করে না যে হ্যাঁ বিষয় ভাবে। তো আমি একটা কথা বলি যে নারী কিন্তু পুরুষকে বুঝতে পারে, কিন্তু পুরুষ নারীকে বুঝতে পারে না। ওই যে স্ত্রীর পত্রের কথা তুমি বলছিলে, স্ত্রীর পত্রে আমি এটাকে তুলনা করি কি, রবীন্দ্রনাথ মৃণালকে দেখেছিলেন ওই যে ইবসেন যেভাবে নোরাকে দেখেছিলেন দরজা ধাক্কা দিয়ে, অনেক গল্প রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের এটা নারীর জাগরণে তার একটা আস্থা ছিল, প্রথম ধাক্কাটা উনি দিয়ে গেছেন মৃণালের মাধ্যমে। আমি বলি যে এর চেয়ে বড় নারী মুক্তির গল্প আমি এখনো পর্যন্ত বাংলা সাহিত্যে পড়িনি, যে উনি মৃণালকে দিয়ে যে মুক্তিটা আমাদের বাংলাদেশের নারীদের, বাঙালি নারীদের দিয়েছেন। আর এই যে নারীর লেখা দেখে এটা কি বলবো, আমি যখন কোনো পত্রপত্রিকায় যখন লেখা চাই, বা যখন মানে কেউ কোনো সম্পাদক, আমি দেখি যে নারী হিসাবে কার লেখা নেওয়া যায়, ওরা এইভাবে বিষয়টা দেখে। 5 জনের গল্প, সিলেক্টেড গল্প বের হবে, আচ্ছা নারী কাকে রাখা যায়, তখন লেখকরা ঠিক করে বা সম্পাদক মণ্ডলী ঠিক করে যে এই নারীরা লিখে ওখান থেকে। আরে কেন আমি নারী হিসাবে কোটায় ওই লিস্টে ঢুকবো, ওই তালিকায় আন্দোলন করলাম মাত্র। তুমি লেখা থেকে ঢুকাও, যদি ওইখানে 5 জন নারী যায়, 5 জন নারীই থাকবে। সম্প্রতি প্রয়াত হয়েছেন কথা সাহিত্যিক ফয়জুল ইসলাম, উনি গত বছর বই মেলায় আমাকে বলেছিলেন এই পুরুষদের মধ্যে কে লিখে রে, পুরুষদের মধ্যে তো আমি কোনো লেখক দেখি না। একটা বিরতির সময় পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরে এসে এই আড্ডাটা আবারও আমরা চালাবো। অন্যপক্ষে একটা বিরতি নিচ্ছি, বইমেলার নিয়ে কথা হচ্ছে আজ। থাকুন ডিবিসি নিউজের সঙ্গে। স্বাগত আরও একবার অন্যপক্ষে। আজ অন্যপক্ষে আলোচনা করছি বইমেলার মাসে, বইমেলাকে সামনে রেখে নারী লেখকের স্বীকৃতি নেই কেন, এই বিষয়ে আমরা আসলে স্বীকৃতি নেই কেন সেটা নিয়ে যদি একটু কথা বলি জাহানারা পারভীন। এই স্বীকৃতি মানে পুরস্কার না, আমরা ওভারঅল কথা বলছি যে স্বীকৃতি নেই কেন।
এই জায়গাটা যদি এখন আমরা আসি যে এখান থেকে বের হবার রাস্তা কি আসলে লেখা ছাড়া তো আর কোনো উপায় নাই। বর্ণালী সাহার লেখা আমার কোনো মতেই মনে হয় না যে এটা কোনো কোটারির লেখা, কোটাভুক্ত লেখা। তো সেই জায়গা থেকে আপনি মনে করেন কিনা যে আসলে লেখার জবাব লেখা দিয়েই দিতে হবে? এইটা অন্তত এই একটা জায়গায় মনে হয় খুব একটা অ্যাক্টিভিজম করে লাভ হবে না। লেখালেখি জায়গাটা খুব আলাদা বিষয়। ধরেন আমি কবিতা লিখি, আমার যে রিডার্সটা তৈরি হয়েছে অনেকগুলো বছরে তৈরি হয়েছে, 30-35 বছরে। তো এইটা আসলে একার যুদ্ধ। যেমন আমার লেখা কেউ পড়বে কিনা, আমার লেখার কিছু পাঠক আছে, আমি যখন বই করি সেটা মোটামুটি কিছু দিনের মধ্যেই একটা এডিশন শেষ হয়ে যায়। তার মানে প্রকাশক আমাকে যেহেতু রয়্যালটি দেন, আমার একটা ছোট হোক বা একটা নির্দিষ্ট সংখ্যক পাঠক তৈরি হয়েছে। এই তৈরি হতে কিন্তু আমাকে অনেকগুলো বছর, আমি যখন লেখা শুরু করেছি তখন আমার এই রেসপন্সটা ছিল না। বড় প্রকাশকরা আমার বই করেন, মানে বাংলাদেশের যারা আমরা যাদেরকে বলি যে বিগ পাবলিশার, তারা আমার বই করেন। তো শুরুতে কিন্তু এটা হয়নি। আমাকে 20, 30, 35 বছর আমার যে রাইটার্স জার্নি সেটার পরে এখন হয়েছে যে আমার বইপত্র কিছু বিক্রি হয়। তো আমার যেটা মনে হয় যে যেটা হয় যে সাহিত্য সম্পাদক যারা আছেন তাদের মানসিকতা একটা খুব বড় বিষয়। তারা মেয়েদেরকে যেটা কোটায় রাখেন যে এখন কে লিখছে, আচ্ছা একজনের লেখা নিয়ে আসে মেয়েদের মধ্যে, কিন্তু ছেলে মেয়ে মিলিয়ে ভালো লিখছে সেই কনসেপ্টটা তাদের নেই। মূল সমস্যা হচ্ছে যে যারা লিখছেন তারা জানেন যে হাউ টু বি এ রাইটার, এবং এটা একটা দীর্ঘ জীবনব্যাপী প্রক্রিয়া। একটা জীবন পুরোটা কিন্তু বিনিয়োগ করতে হয়, ব্যয় করতে হয়। আপনি এর আগে অনেকবার বলেছেন লেখকের যাত্রা হচ্ছে একার যাত্রা, লেখার জীবন একার জীবন। একদম এটা হচ্ছে আমার জাহানারা পারভীনের কাছ থেকে শোনা একটা সেরা উক্তি। আপনার কাছেও একই প্রশ্ন রুমা মোদক, যে যখন নাট্যকার হিসেবে একজন রুমা মোদক দাঁড়ান, অথবা যেটি আমি বলছিলাম যে আমার কারো লেখা মনে হয় না যেটি ওই যেটি বলছিলেন নাম ডিলিট করে দিলে বোঝা যাবে না, শাহিন আক্তার, হ্যাঁ, এই যে মানে তার লেখায় কি আছে, মেয়েলি কি আছে, মেয়েলি কেন মেয়েলি শব্দটা। আমার প্রশ্ন হচ্ছে এত বছর পরে এই বিষয়গুলো অনেকখানি আসলে কমানো গেছে আপনাদের জন্য যারা আপনারা লিখছেন, আরও কি করতে হবে? ওইটাই তুমি যেটা বললে যে আসলে এটা তো অ্যাক্টিভিজমের ব্যাপার না, লেখা দিয়ে আমাদেরকে নিজেদেরকে প্রমাণ করতে হবে। আমি যে শুরুতে বলেছিলাম যে বেগম পত্রিকা বা নারীর জন্য আলাদা নারী পাতা, ওই বিষয়গুলো থেকে তো এখন আমরা বের হয়ে এসেছি। এখন তো নারী পাতা বলে আলাদা কিছু নেই। আমরা কিন্তু আমাদের কলম দিয়ে, আমাদের কবজির জোর দিয়ে, ওই যে সম্পূর্ণ একার যাত্রা, আমাদের কোনো ব্যাকিং নেই। বরং আরও কি হয়, একটা মেয়ে যখন রিকগনাইজড হয় লেখক হিসাবে, শত্রু তৈরি হয়, এবং শুধু মেয়েদের জন্য এটা স্পেশাল শত্রু হয়। চরিত্র নিয়ে কথা বলবে, শেমিং, যে ও আচ্ছা ওর লেখা ছাপা হচ্ছে, সেইটাই, ওটা কিন্তু পুরুষের বেলায় কখনোই করা হয় না। তো এই সমস্ত যুদ্ধ পাড়ি দিয়ে দিয়ে আমরা কিন্তু এখন একটা জায়গায় এসে পৌঁছেছি যে এখন আমাদেরকে কিন্তু আর নারী বলে ফেলে দিতে পারছে না। আমাদের এই সময় আমরা যারা লিখছি নারী বলে আমাদেরকে কিন্তু আর ফেলে দিতে পারছে না। একই কাজ যখন পুরুষ করেন, পুরুষ যখন আপনার একজন ইসের বাসায় কি বলে সাহিত্য সম্পাদকের বাসায় বাজার গিফট নিয়ে যান, উপহার নিয়ে যান, হ্যাঁ, তখন কিন্তু প্রশ্ন আড্ডা দেন, তখন কিন্তু এই প্রশ্নটা উঠে। নারী লেখক যদি কোনো সাহিত্য সম্পাদকের সঙ্গে আড্ডা দেন, কি দাঁড়াতে পারে? সেটাই, কি দাঁড়াতে পারে? একদম আমি তো বললাম যে প্রথমেই তাকে চরিত্রের উপর আক্রমণ করা হবে। আমার মনে হয় না বাংলাদেশে এই মুহূর্তে, আমি সরি টু সে, কেউ ব্যক্তিগতভাবে না নিলে আমি খুশি হব, এই মুহূর্তে এমন কোনো নারী লেখক আছে যে যার মানে কান পাতলি দুই একজন তার সম্পর্কে বলছে না, শোনা যাবে না। মানে নারী লেখক মানে বলতেই হবে। রুমাদি, এটা অভ্যস্ততা, এটা মানসিকতার সমস্যা, এবং এটা পুরুষদের সমস্যা। কিন্তু আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যারা সাহিত্য নিয়ে এত ভালো ভালো কথা বলেন, যারা সাহিত্যের ইদানিংকার পৃষ্ঠপোষক, আমি দু একজনের না, আপনাদের খুব কাছের বন্ধু বান্ধব তারা, হ্যাঁ, তারাও নারীদেরকে নিয়ে যা বলেন, নারীদের সম্পর্কে তাদের যেই ধারণা, লেখক বাদ দেন, নারী সম্পর্কেই তাদের যে ধারণা, হ্যাঁ, সেইটা আসলে উর্মি এর কোনো চিকিৎসা নেই। আমি যেটা বুঝি, বিকজ আমি একজন রাইটার হিসেবে অনেক বছর ধরে কাজ করছি, সাহিত্য সম্পাদক যারা আছেন তাদেরও মেয়েদের ব্যাপারে, আমি ব্যক্তিগতভাবে যেহেতু অনেককে চিনি, এটা বলাটা ঠিক হচ্ছে কিনা, মেয়েদের ব্যাপারে তাদের রেসপেক্ট, আমি সরি যে সবার নেই, এবং তাদের ব্যাপারে সনাতন যে দৃষ্টিভঙ্গির বাইরে যারা লেখালেখি করছেন পুরুষ যদি তাদের নেই, এবং সাহিত্য সম্পদ তার দৃষ্টিভঙ্গি সোসাইটির যেটা আছে, একজন হুজুরের যেটা আছে, বা সরি আমি কোনো নাম বলতে চাই না, যে একজন সাধারণ একটা মানুষ যার সংকীর্ণতা আছে তার যেটা আছে, এবং যারা শিক্ষিত সুশীল তাদের সেরকম।
তো সেটা এখন আসলে হলো লেখালেখি করেই আসলে আমাকে ওই যেমন নারী পাতাটা আমরা বন্ধ করেছি, সেই রকম ভাবে লেখালেখি করেই আমাদেরকে ওই মেইন স্ট্রিমে যেতে হবে এবং ওই যুদ্ধটা ওই অনেক দূর পাড়ি দিতে হবে। হয়তো আমার জেনারেশন পারিনি, আমার পরের জেনারেশনে যারা পরিস্থিতি লিখতে কিন্তু আসবে উন্নতি হয়েছে। একদম, আমি সেটাই বলতে হ্যাঁ, চাচ্ছিলাম। পরিস্থিতি উন্নতি, সেটাই আমি বলতে আমি চাচ্ছি। 30 বছর আগে আমি যখন টুকটাক লিখতাম বা 35 বছর আগে, এখন কিন্তু মেয়েরা অনেক মানে অনেক তাদের লিখছে। জীবনযাপনে চেঞ্জ এসছে, লেখালেখি করতে গিয়ে লাইফের ডিজাইন চেঞ্জ হয়েছে। এখন এবং চট অনেক করে ভালো। আমাদের চর্চার কারণেই, আমাদের এই লেগে একদম। থাকার কারণেই এটা তারা হয়েছে। এই অবস্থাটা চট করে কেউ আর নারী লেখক বলতে পারবে না, নারী তরুণ লেখক ঘটে। এবং আরো উত্তরণ ঘটবে বলেই আমি আশা করি। অনেক ধন্যবাদ রুমা মোদক। আমরা ছোট পরিসরে হলেও এই আলোচনাগুলো আসলে চালাতে চাই। আলোচনার তো কোনো আসলে কথা বলার কোনো বিকল্প নাই। নিশ্চয়ই আপনাদের জন্য শুভকামনা রইল, আপনাদের লেখালেখির জীবনের জন্য, এবং নিশ্চয়ই আমরা এই কথাগুলো আমাদের মতো করে বলে যাব। ধন্যবাদ দুজনকেই অন্য পক্ষকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের অন্য পক্ষে। থাকুন ডিভিশনের সাথে।